Good evening, dear student, and welcome to WBPSC GS 101 ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনস, এবং যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে এই চ্যানেলে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। ইতিমধ্যেই এই বইয়ের আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রথম দিকের আলোচনা করে ফেলেছি তোমাদের সাথে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এরকম কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করেছি। এখন যে আলোচনাটা করছি, যে টপিকের উপর আলোচনা করছি আমি তোমাদের সাথে, সেই টপিকটা হচ্ছে সিটিজেনশিপ। সিটিজেনশিপের আমি একটা ক্লাসই নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। তো যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো প্রত্যেককে ওয়েলকাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। তো যারা প্রথম দেখছো আজকে ভিডিও, তাদেরকে বলবো যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, এই ইউটিউব চ্যানেলটা স্পেশালি তোমাদের জন্য ক্রিয়েটেড করা হয়েছে, যেখানে পলিটি, হিস্ট্রি সাবজেক্ট এই চ্যানেলে আমরা আলোচনা করছি। ইনিশিয়েটিভ টেকেন বাই আনএকাডেমি, ইন্ডিয়াস লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য। তো যারা আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো যে এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে। তো সেখানে তোমরা পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারবে, এবং যে ক্লাসে যে ভিডিওটা আসছে সেটাও তোমরা দেখে নিতে পারবে। যেরকম আমার ক্লাস থাকে সোম থেকে শুক্র ঠিক রাত্রির 10টা, ঠিক আছে? সোম থেকে শুক্র রাত্রির 10টা। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব আজকের এই ক্লাসে, সেটা হচ্ছে সিটিজেনশিপের কনস্টিটিউশনাল প্রভিশনস। আমাদের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে যে সমস্ত নিয়ম কানুন প্রভিশনস রয়েছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ক্লাসে। এবং তোমরা অবশ্যই আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপের যে ক্লাসগুলো, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলোও তোমরা ফলো করো। সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে তোমাদের সাবস্ক্রিপশনস নিতে হবে। এবং আনএকাডেমিতে এই মুহূর্তে প্রত্যেকটা কোর্সের ওপর, ঠিক আছে, প্রত্যেকটা এক্সামের ওপর কোর্স রয়েছে। WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBP, WBPSI, রাজ্য সরকারের প্রত্যেকটা পরীক্ষার ওপর আনএকাডেমিতে কোর্স রয়েছে। যেরকম দেখতে পাচ্ছ কিছু কোর্স আমার ব্যক্তিগত চলছে, যেগুলো ব্যাচ কোর্স। ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS পার্ট 2, যেটা WBCS বলতে পারো ওই ফাউন্ডেশন কোর্স 2021কে টার্গেট করে। কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS মেন 2020, এবং ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022, যেটা তোমার স্টার্ট হয়েছে 18th নভেম্বর থেকে, জাস্ট কয়েকটাই ক্লাস হয়েছে। তো এই যে কোর্সগুলোতে আমি কমপ্লিট ইন্ডিয়ান পলিটির সিলেবাস আমি আলোচনা করব, এবং প্রত্যেকটা কোর্সই দেখতে পাচ্ছ WBCS, প্রত্যেকটা WBCS রিলেটেড কোর্স, যেখানে আমি এখানে ক্লাস নিচ্ছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের। ওকে, তো এই কোর্সগুলোতে তোমাদের জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রাইব করতে হবে। তো আনএকাডেমি কীভাবে সাবস্ক্রাইব করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করতে পারবে, এবং তোমাদের যে প্রিপারেশনস, যে এক্সামকে তোমরা টার্গেট করছো, সেই এক্সামের যে সেই প্রিপারেশন তোমরা কমপ্লিট করতে পারবে। ওকে, তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। লার্নিং অ্যাপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা স্টার্ট করো। ওকে, তো আজকে যে টপিকটা আমি তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে সিটিজেনশিপের টপিক ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। একটা ক্লাস আমি নিয়ে নিয়েছি সিটিজেনশিপের উপর, এটা হচ্ছে আজকের দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসের যে টপিক সেটা হচ্ছে সিটিজেনশিপের ওপর হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস, মানে আমাদের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে কি নিয়ম কানুন, কি বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমরা দেখে নেব। ওকে, তো আমরা প্রত্যেকেই জানি যে
সিটিজেনশিপ নিয়ে আমাদের সংবিধানে আলোচনা হয়েছে কত পার্ট 2-তে এবং আর্টিকেল 5-11। তো সিটিজেনশিপ নিয়ে আমাদের সংবিধান আলোচনা হয়েছে কোথায়? পার্ট 2 আর্টিকেল 5-11। তো আমরা দেখব এই যে আর্টিকেল 5-11 এখানে সিটিজেনশিপ নিয়ে কি বলা হয়েছে, কি প্রভিশনস রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 5, 6, 7 and 8। ঠিক আছে, এই 4টে আর্টিকেল নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটুখানি দেখে নিই যে সিটিজেনশিপ নিয়ে কনস্টিটিউশনাল প্রভিশনের যে জায়গাটা, সেই জায়গাটা কি বলছে। তো দেখো বলছে, দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ ফ্রম আর্টিকেল 5-11 আন্ডার পার্ট 2। তার সংবিধানে আর্টিকেল 5-11 এবং পার্ট 2 এর অধীনে কি হয়েছে, সিটিজেনশিপ নিয়ে আলোচনা হয়েছে। তাহলে আর্টিকেল 5-11 এবং পার্ট কত? পার্ট 2, যেখানে সিটিজেনশিপ নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। ওকে, it contains neither any permanent nor any elaborate provisions in this regard. It only identifies the person who became citizens of India at its commencement, that is January 26, 1950। তা দেখো বলছে এই যে সংবিধানে আর্টিকেল 5-11 যেখানে সিটিজেনশিপ নিয়ে আলোচনা হয়েছে, তারা বলছে এখানে কোনো পার্মানেন্ট বা কোনো মানে বলতে পারো এলাবোরেট কোনো বা ডিটেলস কোনো কিছু নেই। ঠিক আছে, পার্মানেন্ট মানে সোজা কথায় যে স্থায়ী এখানে কিছু বিষয় নেই। তো বলছে এখানে এই যে আর্টিকেল 5-11 বা সংবিধানে সিটিজেনশিপ নিয়ে কিছু সমস্যার কি করা হয়েছে, সমাধান করা হয়েছে। সেই সমস্যাগুলো কি? সেই সমস্যাগুলোর মধ্যে প্রথম সমস্যা হচ্ছে এটাই যে 26 জান 1950 যেদিনকে আমাদের সংবিধান কার্যকর হবে, সেই দিন থেকে ভারতবর্ষের নাগরিক হিসেবে কারা বিবেচিত হবে। 26 জান 1950, এটা হচ্ছে প্রথম সমস্যা। সেকেন্ড যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে মাইগ্রেশন প্রবলেম। আমরা প্রত্যেকে জানি যে 1947-এ আমাদের দেশটা কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে কি করা হয়েছে, দুটো আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং যে দুটো রাষ্ট্রকে ঘোষণা করা হয়েছে স্বাধীন। তাহলে স্বাভাবিকভাবে এই যে দেশটা কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে, তার ফলে স্বাভাবিকভাবে যে সমস্যাটা হবে, সেই সমস্যাটা কি বলো, মাইগ্রেশন। মাইগ্রেশন প্রবলেম মানে কি, যে কিছু মানুষজন যারা ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে যাবে, আবার একই রকমভাবে পাকিস্তান ছেড়ে কিছু মানুষজন কি বলো ভারতবর্ষে যারা বসবাসের জন্য প্রবেশ করবে। তাহলে এরকম যে সমস্ত মানুষজন যারা পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে যারা প্রবেশ করছে বসবাসের জন্য, তারা কি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে? পাকিস্তান থেকে যারা মাইগ্রেটেড হচ্ছে ইন্ডিয়াতে, তারা কি নাগরিকত্ব পাবে? তাহলে এই যে এইরকম কিছু সমস্যার সমাধান বলতে পারো এই আর্টিকেল 5-11 করা হয়েছে। তাহলে সোজা কথায় যদি আমরা বলি যে সংবিধানে সিটিজেনশিপ নিয়ে কিছু সমস্যা, যে সমস্যাগুলোর কি করা হয়েছে, সমাধান করা হয়েছে, এবং যে সমস্যাগুলো যে ওই যে সময় যখন আমাদের সংবিধান কার্যকর হচ্ছে, সেই সময় ভারতবর্ষের নাগরিক হিসেবে কারা বিবেচিত হবে। পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে স্থায়ীভাবে বসবাসের জন্য, তারা কি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে? যারা বিদেশে বসবাস করছে ভারতীয় বংশোদ্ভূত, তারা কি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে? তাহলে এই যে সমস্যাগুলো বা এই প্রশ্নের যে উত্তর, সেই উত্তর আমরা পেয়ে থাকি এই সংবিধানের যে নিয়মকানুন আর্টিকেল 5-11। তার জন্যই বলছে ইট কন্টেন নাইদার এনি পার্মানেন্ট nor any elaborate provisions in this regard. It only identifies the person who became citizen of India at its commencement. তাহলে সংবিধানে সিটিজেনশিপ নিয়ে যে প্রভিশনসগুলো রয়েছে, সেই প্রভিশনসগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেদিন থেকে আমাদের সংবিধান কার্যকর হবে, সেই দিন থেকে কে বা কারা ভারতবর্ষের নাগরিক হিসাবে বিবেচিত হবে। ওকে, তো প্রথমেই আমরা আলোচনা করব আর্টিকেল 5 নিয়ে। তো দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দ্য ফলোয়িং 4 ক্যাটাগরিজ অফ পার্সনস বিকেম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য কমেন্সমেন্ট, দ্যাট ইজ 26 জান 1950। ঠিক আছে, ফার্স্ট ক্যাটাগরি, এই যে প্রভিশনসটা, এটাই আর্টিকেল 5-এ বলা হয়েছে। আর্টিকেল 5-এ তো কি বলছে দেখো, বলছে আ পারসনস হু হ্যাড হিজ ডোমিসাইল ইন ইন্ডিয়া। ডোমিসাইল ইন ইন্ডিয়া মানে কি, পার্মানেন্ট হোম, পার্মানেন্ট রেসিডেন্ট।
তাহলে কি বলছে, আ পার্সন হু হ্যাড হিজ ডোমিসাইল ইন ইন্ডিয়া, ডোমিসাইল ইন ইন্ডিয়া মানে পার্মানেন্ট হোম, পার্মানেন্ট রেসিডেন্ট, অ্যান্ড অলসো ফুলফিলড এনি ওয়ান অফ দ্য থ্রি কন্ডিশনস। তাহলে 26 jan 1950 ভারতবর্ষের নাগরিক হিসাবে তারাই বিবেচিত হবে যারা হচ্ছে কি বলো ইন্ডিয়ান ডোমিসাইল, মানে যাদের ভারতবর্ষে কি রয়েছে পার্মানেন্ট হোম, পার্মানেন্ট রেসিডেন্ট। তাহলে যদি কেউ ইন্ডিয়ান ডোমিসাইল যদি না হয় তাহলে সে কিন্তু ভারতবর্ষের নাগরিক বিবেচিত হবে না, ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না 26 jan 1950। আর শুধুমাত্র ইন্ডিয়ান ডোমিসাইল হলে হবে না, তার পাশাপাশি কি বলছে, তিনটে কন্ডিশনস বলা রয়েছে আর্টিকেল 5-এ, সেই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন কি ফুলফিল করতে হবে। তো সেই তিনটে কন্ডিশনস কি দেখো, বলছে প্রথমটা ইফ হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, তার মানে কি ইন্ডিয়ান ডোমিসাইল অ্যান্ড বর্ন ইন ইন্ডিয়া, মানে কি ভারতবর্ষে তার কি রয়েছে পার্মানেন্ট হোম এবং সে ভারতবর্ষে কি জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে যদি কাউরির ভারতবর্ষে কি থাকে পার্মানেন্ট হোম এবং সে যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি 26 jan 1950 ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে, ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। ওকে, সেকেন্ড কি বলছে, ইফ আইদার অফ হিজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ডোমিসাইল, ঠিক আছে, ইন্ডিয়ান ডোমিসাইল মানে ধরো আমি ইন্ডিয়ান ডোমিসাইল কিন্তু আমার জন্ম ভারতবর্ষে হয়নি, কিন্তু আমার মা বাবার মধ্যে কেউ একজন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তাহলে আমি ভারতবর্ষের নাগরিকত্ব পাবো, আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হব ফ্রম 26 jan 1950। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান ডোমিসাইল নট বর্ন ইন ইন্ডিয়া বাট আইদার অফ হিজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, মানে ধরো আমি ইন্ডিয়ান ডোমিসাইল, আমার ভারতবর্ষে পার্মানেন্ট হোম আছে কিন্তু আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমার মা বাবার মধ্যে কেউ একজন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তাহলে 26 jan 1950 আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে বিবেচিত হব। ঠিক আছে, আর থার্ড কন্ডিশনস কি বলছে, ইফ হি ওয়াজ বিন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 5 years immediately before commencement of these constitutions became a citizen of India, ইন্ডিয়ান ডোমিসাইল কিন্তু তার জন্ম ভারতবর্ষে হয়নি, তার মা বাবার জন্ম ভারতবর্ষে হয়নি, মানে ধরো আমি ইন্ডিয়ান ডোমিসাইল, ভারতবর্ষে আমার পার্মানেন্ট কি রয়েছে হোম, কিন্তু আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করিনি, আমার মা বাবার মধ্যে কেউ ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি, কিন্তু আমি ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছি 5 বছর ধরে, এবং সেই 5 বছরটা কি বলা হচ্ছে, সংবিধান কার্যকর হওয়ার আগের 5 বছর থেকে, সংবিধান কার্যকর হওয়ার আগের 5 বছর থেকে, তাহলে সোজা কথায় 1945 বা তার আগে থেকে 1945 বা তার আগে থেকে যে বা যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে সে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে ফ্রম 26 jan 1950। যদি তার জন্ম ভারতবর্ষে না হয় তাও সে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে, তার মা বাবার জন্ম যদি ভারতবর্ষে না হয় তাও সে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। কারণটা কি, যেহেতু সে ভারতের সংবিধান কার্যকর হওয়ার আগের 5 বছর থেকে ভারতবর্ষে কি করছে, স্থায়ীভাবে বসবাস করছে। তাহলে এই যে তিনটে কন্ডিশনস, এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনস যদি কেউ ফুলফিল করে এবং সে যদি ইন্ডিয়ান ডোমিসাইল হয় তাহলে সেই ব্যক্তি 26 jan 1950 এই দিন থেকে ভারতবর্ষের নাগরিক হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 5-এ কি বলা হচ্ছে যে 26 jan 1950 এই দিন থেকে কে বা কারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। তো প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ডোমিসাইল হতেই হবে।
ইন্ডিয়ান ডোমিসাইল হতেই হবে, আর তার পাশাপাশি এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন। কি কন্ডিশন? তার জন্ম ভারতবর্ষে হতে হবে, অথবা তার মা বাবার মধ্যে কাউরির জন্ম ভারতবর্ষে হতে হবে, অথবা সেই ব্যক্তি সংবিধান কার্যকর হওয়ার আগের 5 বছর থেকে ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে। ওকে, নেক্সট এবার আমরা আলোচনা করব সেকেন্ড পয়েন্ট, যেটা আলোচনা হয়েছে আর্টিকেল 6-এ। তো যেটা আমি তোমাদের সাথে ইন্ট্রোডাকশনের আলোচনা করেছি যে 1947-এ আমাদের দেশটা কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে একটা ভূখণ্ড যদি দ্বিখণ্ডিত হয়, তাহলে সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হচ্ছে মাইগ্রেশনস প্রবলেম। তাহলে পাকিস্তান থেকে যে বা যারা ভারতবর্ষে প্রবেশ করছে স্থায়ীভাবে বসবাসের জন্য, তারা কি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে? তার উত্তর আমাদের সংবিধান দিচ্ছে, এবং সেই উত্তরটা কোথায় রয়েছে? সেই উত্তরটা রয়েছে আর্টিকেল 6-এ। তো চলো দেখে নিই আর্টিকেল 6 কি বলছে। A person who migrated to India from Pakistan. পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসছে, ঠিক আছে? পাকিস্তান থেকে ইন্ডিয়াতে, তাহলে দেখো বলছে a person who migrated to India from Pakistan became an Indian citizen. তাহলে বলছে পাকিস্তান থেকে যে বা যারা ভারতবর্ষে প্রবেশ করছে বসবাসের উদ্দেশ্যে, তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। ইফ, যদি, হি, সেই ব্যক্তি, অথবা অর আইদার অফ হিজ প্যারেন্টস, সেই ব্যক্তি অথবা তার মা বাবার মধ্যে কেউ একজন, অথবা অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস was born in undivided India. তাহলে বলছে পাকিস্তান থেকে যে বা যারা ভারতবর্ষে প্রবেশ করছে বসবাসের জন্য, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। শর্ত কি? সেই ব্যক্তিকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে আনডিভাইডেড ইন্ডিয়াতে, অথবা তার মা বাবার মধ্যে কাউকে জন্মগ্রহণ করতে হবে আনডিভাইডেড ইন্ডিয়াতে, অথবা তার পূর্বপুরুষ দাদু দিদার মধ্যে কাউকে জন্মগ্রহণ করতে হবে এই আনডিভাইডেড ইন্ডিয়াতে। তবেই গিয়ে সেই ব্যক্তি যে পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে সে কি পাবে? ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, সে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে ফ্রম 26 jan 1950। এবং এই কন্ডিশনের পাশাপাশি আরো কিছু শর্ত আছে। সেই শর্তটা কি? দেখো বলছে and also fulfilled any one of the two conditions. এছাড়াও আরো দুটো কন্ডিশনস রয়েছে, যে দুটো কন্ডিশনের মধ্যে আরো একটা কন্ডিশনস কি করতে হবে? ফুলফিল করতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। সেই কন্ডিশনসটা কি? ইন কেস হি মাইগ্রেটেড টু ইন্ডিয়া বিফোর 19 জুলাই 1948, এটা হবে না, বিফোর 19 জুলাই 1948 he had been ordinarily resident in India since the date of his migrations. তাহলে বলছে যদি সেই ব্যক্তি 19 জুলাই 1948 সালের আগে পাকিস্তান থেকে ভারতবর্ষে যদি প্রবেশ করে, এবং যেদিনকে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছে সেই দিন থেকে তিনি স্থায়ীভাবে ভারতে কি করছে? বসবাস করছে, ঠিক আছে? তাহলে পাকিস্তান থেকে যদি কেউ ভারতবর্ষে 19 জুলাই 1948 সালের আগে প্রবেশ করে এবং সেই ব্যক্তির জন্ম যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে হয়ে থাকে, অথবা তার মা বাবার মধ্যে কাউরির জন্ম আনডিভাইডেড ইন্ডিয়াতে হয়ে থাকে, অথবা তার গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে কাউরির জন্ম যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে, যে ব্যক্তি
পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে 19শে জুলাই 1948 সালের আগে এবং যেদিনকে সে ভারতবর্ষে প্রবেশ করেছে সেই দিন থেকে স্থায়ীভাবে ভারতবর্ষে বসবাস করছে। ঠিক আছে? আর কি কন্ডিশনস? ইন কেস হি মাইগ্রেটেড টু ইন্ডিয়া অন অর আফটার 19 জুলাই 1948। তো এরকম ব্যক্তি যদি কেউ থাকে যে দেখা যাচ্ছে 19শে জুলাই 1948 সালের পর ভারতবর্ষে প্রবেশ করেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে বলছে ইন কেস হি মাইগ্রেটেড টু ইন্ডিয়া অন অর আফটার 19 জুলাই 1948 হি had been registered as an Indian citizen। তাহলে যদি কেউ 19শে জুলাই 1948 সালের পর পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে যদি প্রবেশ করে তাহলে সেই ব্যক্তিকে ভারত সরকারের কাছে কি হতে হবে? ইন্ডিয়ান সিটিজেন হিসাবে রেজিস্টার্ড হতে হবে। এবং কি বলছে? বাট আ পারসন কুড বি সো রেজিস্টার্ড অনলি ইফ he had been resident in India for 6 months preceding the date of his application for registrations। ওকে, তো বলছে 19শে জুলাই 1948 সালের পর যদি কেউ পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তিকে ভারত সরকারের কাছে কি হতে হবে? ইন্ডিয়ান সিটিজেন হিসাবে রেজিস্টার্ড হতে হবে। কিন্তু বলছে রেজিস্ট্রেশনের আবেদন করার পূর্বে ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার্ড হওয়ার আবেদন করার পূর্বে সেই ব্যক্তিকে 6 মাস ভারতবর্ষে বসবাস করতে হবে। তার মানে কি? সেই ব্যক্তি ভারতবর্ষে 6 মাস বসবাস করার পর ভারত সরকারের কাছে সেই ব্যক্তিকে আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে রেজিস্ট্রেশনের জন্য। এবং ভারত সরকার যদি সেই ব্যক্তির আবেদন যদি মঞ্জুর করে তাহলে সে কি হয়ে গেল? ইন্ডিয়ান সিটিজেন হিসেবে রেজিস্টার্ড হয়ে গেল এবং সেই ব্যক্তি 26 জানুয়ারি 1950 ওই দিন থেকে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। কিন্তু ভারত সরকার যদি সেই ব্যক্তির আবেদন যদি না মঞ্জুর করে তাহলে সেই ব্যক্তি কিন্তু ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। তাহলে যদি কেউ পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে 1948 সালের 19শে জুলাইয়ের পর যদি প্রবেশ করে ভারতবর্ষে তাহলে সেই ক্ষেত্রে ভারত সরকার যদি তাকে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে রেজিস্টার্ড করে তবেই সে ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে। আর ভারত সরকার যদি না মঞ্জুর করে তার রেজিস্ট্রেশনস তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। কিন্তু 19শে জুলাই 1948 সালের আগে যে ব্যক্তি পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং যেদিনকে তিনি প্রবেশ করেছে সেই দিন থেকে তিনি সাধারণভাবে ভারতবর্ষে কি করছে? বসবাস করছে, সেই ব্যক্তি 26 জানুয়ারি 1950-তে ভারতবর্ষের নাগরিক হিসাবে বিবেচিত হবে। তাকে ভারত সরকারের কাছে নাগরিকত্বের নিবন্ধীকরণের জন্য, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন সেই করবে ভারত সরকারের কাছে, রেজিস্ট্রেশনের আবেদন সেই করবে যে ব্যক্তি পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে কোন ডেটের পর? 19 জুলাই 1948 এই ডেটের পর পাকিস্তান থেকে ভারতবর্ষে যে ব্যক্তি প্রবেশ করেছে। ক্লিয়ার? তো আর্টিকেল 6 যেখানে আমরা উত্তর পেয়ে গেলাম যে হ্যাঁ, পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, কিন্তু হ্যাঁ, তোমাকে এই শর্ত কি করতে হবে? পূরণ করতে হবে। এই শর্ত যদি তুমি পূরণ করতে না পারো তুমি নাগরিকত্ব পাবে না। ওকে, আচ্ছা, আর কি বলা আছে? নাম্বার 3 পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা আর্টিকেল 7। খুব সহজে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। যেরকম আমরা দেখলাম আগের
আর্টিকেলটায়, আর্টিকেল 6, যে পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করছে তারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে। তো ঠিক উল্টোটাও হবে। উল্টোটা কি, যে ইন্ডিয়া ছেড়ে যারা পাকিস্তানে প্রবেশ করছে, তো দেখো ইন্ডিয়া ছেড়ে যারা পাকিস্তানে প্রবেশ করছে পাকিস্তানে বসবাসের জন্য, সেক্ষেত্রে পাকিস্তান সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে কি দেবে না সেটা পাকিস্তানের সংবিধান, পাকিস্তানের আইন কানুনের উপর নির্ভর করবে। সেখানে ভারতের সংবিধান, ভারতের আইন কানুনের কি বলো, তার কোনো প্রভিশনস থাকবে না বা থাকার কথাও নয়। কারণ কি, পাকিস্তান কাকে নাগরিকত্ব দেবে বা না দেবে সেটা পাকিস্তানের ব্যাপার, সেখানে ভারত বা ভারতের সংবিধানের সেখানে কোনো ভূমিকা নেই। কিন্তু এটাই হবে যে ভারতবর্ষ ছেড়ে যারা পাকিস্তানে চলে যাচ্ছে পাকিস্তানে বসবাসের জন্য স্থায়ীভাবে, তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। ভারতের সংবিধান এটাই বলা থাকবে, ভারতের সংবিধান এটা বলা থাকবে না যে পাকিস্তান তাদেরকে নাগরিকত্ব দেবে কি দেবে না। তাহলে ভারতের সংবিধানে এটাই বলা থাকবে যে ভারতবর্ষ ছেড়ে যারা পাকিস্তানে প্রবেশ করছে পাকিস্তানে বসবাসের জন্য, তারা ভারতের নাগরিকত্ব পাবে না, তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, যদি এরকম কিছু ব্যক্তি থাকে, এরকম যদি কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তি দেখা যাচ্ছে যে ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে কি প্রবেশ করেছিল বসবাসের জন্য, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর পাকিস্তান থেকে সেই ব্যক্তি কি করছে বলো, রিটার্ন করছে কোথায়, ইন্ডিয়াতে, ফর রিসেটেলমেন্ট। তাহলে এরকম ব্যক্তি যদি কেউ থেকে থাকে, বা এরকম ব্যক্তিরা যারা ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল পাকিস্তানে স্থায়ীভাবে বসবাসের জন্য, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে পাকিস্তান থেকে কি করছে বলো, ইন্ডিয়াতে রিটার্ন করছে ফর রিসেটেলমেন্ট। তাহলে এই যে এরকম ব্যক্তি যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে রিটার্ন করছে ফর রিসেটেলমেন্ট, তারা কি আবার ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে? তারা কি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে? তো আর্টিকেল 7 কি বলছে দেখো, আ পারসন হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাচ্ছে আফটার 1st March 1947, but later returned to India for resettlement could become an Indian citizen। ঠিক আছে, তাহলে বলছে কি, যে সমস্ত ব্যক্তিরা ইন্ডিয়া থেকে পাকিস্তানে কি করেছিল, প্রবেশ করেছিল, ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গিয়েছিল কোন ডেটের পর, আফটার 1st March 1947, বাট তারপরে সেই ব্যক্তিরা কি করছে, ইন্ডিয়াতে আবার রিটার্ন করছে ফর রিসেটেলমেন্ট। তো বলছে সেই সমস্ত ব্যক্তিরা ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। এবার দেখো কি বলছে, ফর দিস হি হ্যাড টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 6 months প্রিসিডিং দ্য ডেট অফ হিজ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশনস। তো এখানে বলে রাখি, এই যে সমস্ত ব্যক্তিরা ভারতবর্ষ থেকে পাকিস্তানে কি করেছিল, প্রবেশ করেছিল পাকিস্তানের স্থায়ীভাবে বসবাসের জন্য আফটার 1st March 1947, যারা ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল পাকিস্তানে স্থায়ীভাবে বসবাসের জন্য, এবং দেখা যাচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিছুজন ইন্ডিয়াতে কি করছে, রিটার্ন করছে ফর রিসেটেলমেন্ট, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। কিন্তু অবশ্যই এই যে যারা রিটার্ন করছে তাদেরকে কিন্তু আর্টিকেল 6 যে কন্ডিশনসগুলো বলা আছে সেই কন্ডিশনসগুলো কিন্তু ফুলফিল করতে হবে। তার মানে কি, তুমি যখন পাকিস্তান থেকে ইন্ডিয়াতে রিটার্ন করছো, তাহলে সেখানে কিন্তু চলে আসবে আর্টিকেল 6 এর অ্যাপ্লিকেশনস। সেই অ্যাপ্লিকেশনসটা কি, যে পারসন মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। তাহলে পারসন মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পাবে তখনই যখন এই কন্ডিশনস কি করবে বলো, ফুলফিল করবে আর্টিকেল 6 এ। তাহলে পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে যারা পাকিস্তানে চলে গিয়েছিল, পাকিস্তানে চলে যাওয়ার পর যারা ইন্ডিয়াতে কি করছে, আবার রিটার্ন করছে ফর রিসেটেলমেন্ট, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, অবশ্যই পাবে। কিন্তু আর্টিকেল 6 এর যে কন্ডিশনসগুলো বলা আছে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে, ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হওয়ার জন্য তাকে সেই কন্ডিশনসগুলো ফুলফিল করতে হবে। কারণ তুমি যখন
পাকিস্তান থেকে যখন ভারতবর্ষে আসছো সেই ক্ষেত্রে কিন্তু তোমার উপর যে প্রভিশনসটা অ্যাপ্লাই হবে সেই প্রভিশনসটা কিন্তু আর্টিকেল 6, মানে পার্সনস মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে নাম্বার 4 পয়েন্ট, এবং 4 পয়েন্টের প্রভিশনসটা রয়েছে আর্টিকেল 8, যেখানে বলা হচ্ছে কি দেখো, আ পার্সন হু or any of whose parents or grandparents was born in undivided India but who is ordinarily residing outside India shall become an Indian citizen। তাহলে বলছে একজন ব্যক্তি বা তার মা বাবার মধ্যে কেউ বা তার পূর্বপুরুষের মধ্যে কেউ আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সেই ব্যক্তি বা তার পরিবার এখন আর ভারতবর্ষে বসবাস করে না, তারা ভারতবর্ষের বাইরে কোনো বিদেশি রাষ্ট্রে বসবাস করছে। তাহলে সোজা কথায় এইখানে এই যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সেই ডেফিনেশন অনুযায়ী আমরা এটাকে কি বলবো, PIO, মানে কি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত। ঠিক আছে, তাহলে ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে যারা বসবাস করছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। সেই ক্ষেত্রে শর্ত কি বলছে, ইফ হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া বাই দ্য ডিপ্লোম্যাটিক অর কনসুলার রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি অফ হিজ রেসিডেন্স। তাহলে ওই যে ভারতীয় বংশোদ্ভূত, সেই ভারতীয় বংশোদ্ভূতকে সে যে দেশে বসবাস করছে সেই দেশের যে ভারতীয় যে দপ্তর রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান মানে কি বলছে তোমার দেখো ডিপ্লোম্যাটিক অর কনসুলার রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, সে যে বিদেশি রাষ্ট্রে বসবাস করছে সেই বিদেশি রাষ্ট্রে যে ভারতীয় যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তাকে কি করতে হবে, ভারতের নাগরিকত্বের জন্য তাকে আবেদন করতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য তাকে কি করতে হবে, আবেদন করতে হবে। ঠিক আছে, এবং বলছে সেই আবেদন যদি তার মঞ্জুর হয়, তার মানে সে যদি ইন্ডিয়ান সিটিজেন হিসাবে যদি রেজিস্টার্ড হয়, তাহলে অবশ্যই সেই ভারতীয় বংশোদ্ভূত সংবিধান যেদিনকে কার্যকর হবে বা সংবিধান কার্যকর হওয়ার পর যেদিনকে তার আবেদন মঞ্জুর হবে সেই দিন থেকে সেই ব্যক্তি ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, দেখো বলে দিচ্ছে, কনসুলার রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি অফ হিজ রেসিডেন্স whether before or after the commencement of these constitutions। ঠিক আছে, তাহলে ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে যারা বসবাস করছে তারাও ভারতবর্ষের নাগরিকত্ব পাবে সংবিধান কার্যকর হওয়ার আগে বা সংবিধান কার্যকর হওয়ার পরে যে কোনো দিন, কিন্তু অবশ্যই সেই ভারতীয় বংশোদ্ভূতকে সে যে দেশে বসবাস করছে সেই দেশের যে ভারতীয় দপ্তর, সেই ভারতীয় দপ্তরে তাকে কি করতে হবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের জন্য তাকে আবেদন করতে হবে, এবং তার আবেদন যদি ভারত সরকার যদি মঞ্জুর করে তাহলে সে ভারতবর্ষের নাগরিক হিসেবে বিবেচিত হবে। তাহলে এখানে দেখো বলছে আর্টিকেল 8, দিস প্রভিশনস কভার্স দ্য ওভারসিজ ইন্ডিয়ানস হু মে ওয়ান্ট টু অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ। তাহলে বিদেশে যারা বসবাস করছে, ভারতের বাইরে যারা বসবাস করছে, তারা যদি চায় ভারতবর্ষের নাগরিকত্ব মানে পেতে, তাহলে অবশ্যই তারা যে দেশে তারা বসবাস করছে সেই দেশের যে ভারতীয় দপ্তর রয়েছে সেই ভারতীয় দপ্তরে তাকে ভারতবর্ষের নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের জন্য তাকে কি করতে হবে, আবেদন করতে হবে। তাহলে আর্টিকেল 8 কি বলছে, যে ভারতীয় বংশোদ্ভূত তারাও ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, কিন্তু অবশ্যই সেই ব্যক্তিকে ভারতীয় যে দপ্তর রয়েছে, যে দেশে সে বসবাস করছে সেই দেশের যে ভারতীয় দপ্তর যে রয়েছে সেই দপ্তরে তাকে কি করতে হবে, নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, এবং সেটা সে সংবিধান কার্যকর হওয়ার আগেও করতে পারে, সংবিধান কার্যকর হওয়ার পরও করতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করলাম আর্টিকেল 5, 6, 7, 8। আর্টিকেল 5, 6, 7, 8-এ আমাদের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে যে আলোচনা, যে সমস্ত সমস্যার সমাধান, যে সমস্ত প্রশ্নের উত্তর কি বলে দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 9, 10 অ্যান্ড 11। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর আবারও আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে
লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, স্পেশাল ক্লাস, সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলোও দেখো, ঠিক আছে? এবং তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনসকে তোমরা কমপ্লিট করো, ঠিক আছে? আর আনএকাডেমি তোমরা কেন জয়েন করবে? সোজা কথায় আনএকাডেমি তোমাদেরকে কি দিচ্ছে? তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম অফ চয়েস মানে কি? ফ্রিডম অফ চয়েস মানে হচ্ছে যেখানে কোনো কোর্স, কোনো এক্সাম, কোনো এক্সামের টার্গেট তোমাদের উপর এখানে কি করা হয় না বলো, চাপিয়ে দেওয়া হয়। যেখানে তুমি ঠিক করবে যে তুমি কোন এক্সামের জন্য প্রিপেয়ার্ড হবে। WBCS, ওকে, নো প্রবলেম, উই আর রেডি। WBP, কোনো প্রবলেম নেই, আমরা প্রত্যেকে প্রস্তুত আছি। তুমি যে এক্সামটাকে টার্গেট করবে, সেই এক্সামের যে কোর্স, সেই কোর্সে তুমি জয়েন করবে এবং সেই কোর্সের ওপর যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, সেই ব্যাচ কোর্সগুলো তুমি কি করবে? জয়েন করবে। এবং তার থেকেও বড় কথা যে তুমি কোন টিচারের ক্লাস করবে সেটাও তুমি নিজে ঠিক করবে। এখানে কোনো কিছুই তোমার উপর চাপিয়ে দেওয়া নয়, না এডুকেটর, না কোর্স, না ব্যাচ, না টাইম। টাইম মানে যে তুমি তোমার টাইম করে তুমি কি করবে? ক্লাস করবে। তুমি তোমার টাইম, তোমার যদি মনে হয় সকালে, তুমি সকালে ক্লাস করবে, তোমার যদি মনে হয় দুপুরে, দুপুরে ক্লাস করবে, তোমার যদি মনে হয় রাত্রিবেলায়, রাত্রিবেলায় ক্লাস করবে। এবং এটাও আর একটা অ্যাডভান্টেজ যে কোনো ক্লাস তোমার যদি মিস হয়ে যায়, লাইভ ক্লাস, তো সেই ক্লাসটা তুমি কি করতে পারবে? তুমি রেকর্ডও দেখে নিতে পারবে। প্রত্যেকটা ক্লাস এখানে কি থাকে? রেকর্ডেড থাকে। তাই কোনো একটা দিন কোনো ব্যস্ততার কারণে তোমার যদি কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, তো তুমি অবশ্যই সেই ক্লাসটা কি করতে পারবে? তুমি অ্যাক্সেস করতে পারবে রেকর্ডেড। তাহলে এই যে ফ্রিডম অফ চয়েস তোমার পড়াশোনার ক্ষেত্রে যে চয়েসটা তোমাকে দিচ্ছে আনএকাডেমি, ওকে? এছাড়াও আরও কিছু যদি আমি বলি, যে সেলফ অ্যানালাইসিস, জাজমেন্ট, যে তুমি যে কোর্সের জন্য এখানে মানে তুমি যে এক্সামের জন্য তুমি এখানে অ্যাডমিশনস নিয়েছো, তুমি যে পড়াশোনা করার জন্য এখানে যে অ্যাডমিশনটা নিয়েছো, সেই পড়াশোনার তোমার ঠিকঠাক হচ্ছে কিনা, তুমি কতটা তৈরি, তোমার কোথায় দুর্বলতা, তোমার কোথায় গ্যাপ, তা তুমি এগুলো কি করে বুঝবে? তার জন্য এখানে কি রয়েছে? কুইজ, প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, লিডার বোর্ড, পোলস, এই যে জায়গাগুলো, যে জায়গাগুলো তোমাকে এটা বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা তৈরি হয়েছো, সেই এক্সামের জন্য তুমি কতটা তৈরি হয়েছো। এবং যে কোনো ডাউট, ক্লাস রিলেটেড যে কোনো ডাউট, এক্সাম রিলেটেড যে কোনো ডাউট, তুমি তোমার এডুকেটরের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে? আলোচনা করতে পারবে, যে কোনো ডাউট, এনি। তাহলে এই যে ফিচার্সগুলো, যে ফিচার্সগুলো তুমি কি করতে পারবে? তুমি অ্যাক্সেস করতে পারবে ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস, ইফ ইউ জয়েন আনএকাডেমি। স্ট্রাকচার কোর্স প্রত্যেকটা, তুমি WBCS এর কোর্সে যদি তুমি এনরোল করো, তাহলে WBCS যে সিলেবাস, সেই সিলেবাসের সম্পূর্ণ গাইডেন্স তোমাকে দেওয়া হবে। নট অনলি প্রিলিমিনারি, নট অনলি কম্পালসারি, অ্যাজ ওয়েল অ্যাজ অপশনাল অ্যান্ড ইন্টারভিউ। কেন ইন্টারভিউ? তার কারণটা দেখো, এখানে কি রয়েছে? পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। মানে কি? একটা পরীক্ষা তুমি পাস করেছো, সেই পরীক্ষার ইন্টারভিউ তুমি ফেস করছো, সেই ইন্টারভিউতে তোমাকে কি প্রশ্ন করা হবে, কেমন প্রশ্ন করা হবে, তার মডেল অ্যান্সার কি হবে, এই সমস্ত কিছু গাইড করা হয় পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচে। এবং শুধুমাত্র ওই যে বললাম প্রিলিমস কম্পালসারি নয়, অপশনাল, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, প্রত্যেকটা যে অপশনাল, সেই অপশনালের টপ টপ এডুকেটার এখানে রয়েছেন, যারা সেই অপশনাল কি করছেন? নিচ্ছেন দায়িত্ব সহকারে। ওকে, তো প্রত্যেকটা এক্সাম দেখো, WBCS, WB টেট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SI, WBB, প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কি রয়েছে? কোর্স। ওকে, এবং সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছ 1 month, 3 months, 6 month, 1 year and 2 year, বাট উই রেকমেন্ড 1 year and 2 year, বিকজ কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের একটা মিনিমাম টাইম দিতে হয়, সেই টাইমটা অবশ্যই আমরা বলতে পারি 1 year and 2 year। তো 1 year ক্ষেত্রে সাবস্ক্রিপশনস হচ্ছে 10,450, 15,200, বাট ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট। এই 10% ডিসকাউন্টের জন্য তোমাদেরকে এই কোডটা ইউজ করতে হবে, রাহুল 101। রাহুল 101 এই কোডটা যদি তোমরা ইউজ করো, তাহলে আনএকাডেমি সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তার মানে
এই যে কোর্স ফি, সেই কোর্স ফির ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যখন তোমরা এই কোডটা ইউজ করবে। এবং অবশ্যই বলবো যে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নাও এবং সাবস্ক্রিপশনস নিয়ে তোমার যে এক্সাম, সেই এক্সামের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা আমাদের সাথে কমপ্লিট করো। উই উইল গাইড ইউ, উই উইল ট্রেন ইউ। ওকে, আর অবশ্যই এই সাবস্ক্রিপশনসটা তোমরা ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআইতেও দিতে পারবে, এবং নো কস্ট ইএমআই, যেখানে তোমাকে কোনো ইন্টারেস্ট বা এরকম কিছু দিতে হবে, নো কস্ট ইএমআই। ওকে, তো নো কস্ট ইএমআই ডেবিট কার্ড এটা এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এলিজেবল, ক্রেডিট কার্ডেও তুমি দিতে পারবে। ওকে, তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি অ্যান্ড মেক ইউর রিডিং অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। এর পাশাপাশি ইউটিউব চ্যানেল WBPSC GS101, এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে সিটিজেনশিপের কনস্টিটিউশনাল প্রভিশনের আর যে 3টে আর্টিকেল 9, 10, 11, সেই 3টে আর্টিকেল আমি তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।